বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একজন বুদ্ধিজীবী রেজাউল করিম রনি ভাইয়ের কথা। রেজাউল করিম রনি ভাই দিন দিন তার ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছেন। তিনি কাউকেই পাত্তা দিচ্ছেন না। তার কাছে সলিমুল্লাহ খান বাটপার, ফরহাদ মাজার বড় বাটপার, এবং তিনি তার এই বাটপারের লিস্ট এবং তার যে নেতিবাচক কথাবার্তার যে লিস্ট, এটা ধীরে ধীরে লম্বা করছেন। আজ তিনি কথা বলছেন, যদিও তিনি নাম নেননি, কিন্তু আক্কার ইঙ্গিতে জামাতের যে আইনজীবীর কথা বলছেন শিশির মনির, সে শিশির মনিরকেও অশিক্ষিত বা মূর্খ বলে সম্বোধন করেছেন। তিনি নিজকে ছাড়া আর কাউকেই শিক্ষিত বলতে রাজি নন। অর্থাৎ তিনি ছাড়া আর কেউই বাংলাদেশ এবং রাষ্ট্র, পৃথিবীর ফিলসফি সম্পর্কে আর কিছুই জানেন না। এটাই যেন তার, মানে তিনি সব সব জানেন। তার আজকে একটি লেখা তিনি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে তিনি কমেন্ট করার অপশনগুলো বন্ধ করে রাখছেন, এবং তিনি বোঝাই যাচ্ছে যে তার সহনশীলতার মাত্রা কতটুকু। তিনি আজকের যে লেখাটি লিখেছেন, তিনি সেটার শিরোনাম দিয়েছেন সনদ ঘিরে রাজনীতি। আমি পড়ছি সেখানে, জুলাই সনদ জুলাই সনদ বিষয়ক আলাপে এবং সংস্কারকে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে আটকানোর বিরোধিতা আমরা শুরু থেকেই করে আসছি। সংস্কার নয়, হাসিনা উত্তর দেশে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন জরুরি। জুলাই সনদ নিয়ে গণভোট একটি গাঁজাখুরি চিন্তা। এটার আইনি ভিত্তি গাঁজাখুরি না হলেও ফেন্সিডিলখুরি চিন্তা। কিন্তু এই দুটি চিন্তাই জামাত তথাকথিত মেধাবীরা আমদানি করেছেন, এবং এটা দ্বারা কিছু লোক বিভ্রান্ত হয়েছে। গণ অভ্যুত্থানকে যারা প্রথম থেকেই বিপ্লব বলে নাচানাচি করেছেন, তারা এই ধরনের কুচিন্তা বিভিন্ন দলে রোপণ করেছে দেশকে বিপদে ফেলতে। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশে যে জুলাই বিপ্লব হলো, এটা কোনো বিপ্লব না। আবার অন্যদিকে বলছেন এটার আইনি ভিত্তি গণ অভ্যুত্থান। ভাই, গণ অভ্যুত্থান হলে যে সাংবিধানিক যে পরিবর্তনগুলো, এগুলা কি গণ অভ্যুত্থানে হতে পারে, পরিবর্তন হতে পারে? সেটার জন্য অবশ্যই রেফারেন্ডাম দরকার হয়, মানুষের মতামত দরকার হয়। আর বিপ্লব যদি হয়ে থাকে তাহলে সেই রেফারেন্ডাম আনার দরকার না, বিপ্লবী সরকার সেটা করতে পারেন। তার কথার এখানে স্ববিরোধিতা স্পষ্ট। আচ্ছা, দ্বিতীয় পারে কিছু কিছু দলের ভিতরে যারা রেফারেন্ডামের পক্ষে, সেখানে জামাত সেটা ইনক্লুড করেছে। ভাই, তারা কি ঘাস খায়? অন্য অন্য কারো কি মাথা নাই? একমাত্র মাথা আপনারা জামায়াতের আছে, আর আর কারোই মাথা নাই যে তারা অন্য দলকে যে যা বুঝাবে তারা সেটাই মেনে নেবে। এই ধরনের আজগুবি এবং ফালতু কথা এই ধরনের বুদ্ধিজীবীর মুখেই মানায়। আচ্ছা, দ্বিতীয় পারে তিনি বলছেন মূলত নিজেদের ইতিহাসের রং সাইড থেকে রাইট সাইডে আনার জন্য 24কে ঢাল বানানোর একটা সূচনা বিন্দু হিসাবে তৈরি করতে চেয়েছে জামাত। তিনি আরো বলেছেন, এই জন্য তারা রাতে শরিয়া কায়েম করতে চায় এবং সকালে গণতন্ত্র নির্বাচনে বিজি হয়ে যায়। ইসলামকে ভোটের টুলস হিসেবে ব্যবহার করে ইসলামকে ভোটের টুলস হিসেবে ব্যবহার করে, এটা তো প্রকাশ্যেই ঘোষণা। আর এটা বাংলাদেশে নতুন হয়, এটা বাংলাদেশেও নতুন নয়, সারা বিশ্বে এই ধরনের ইসলামিক রাজনীতি প্রচলিত আছে। মিশরে আছে, তিউনিসিয়ায় হয়েছে, তারপর ইরানে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় হয়েছে। তিনি একই ধারে গণতন্ত্রের পক্ষের একজন লোক হিসাবে, যে বাংলাদেশে গণতন্ত্র না থাকলে এটা হবে সেটা হবে, বাংলাদেশে গণতন্ত্র না হলে বাংলাদেশ বাংলাদেশের বিপদ তিনি লক্ষ্য করেন। আবার ইসলামিক দলগুলো গণতন্ত্রের কথা বললে সেটাকে তিনি, মানে এটাকে তিনি ক্রিটিসাইজ করেন, এটার বিপক্ষে অবস্থান নেন। এটা ডাবল স্ট্যান্ডার্ড ছাড়া আর কিছু নয়। জাস্ট সব জায়গায় নিরপেক্ষ জামাত নিয়োগ নিশ্চিত করার পরে বাকি কাজ এমনি হয়ে যায়, সেটা লিগ হয়ে বিএনপি হয়ে এনসিপি হয়ে ঢুকতে হবে। এসব ফালতু আলাপ। আসলে তিনি কোথাও সাইড পাচ্ছেন না, বিএনপিতেও সাইড পাচ্ছেন না। বহুদিন ধরে বিএনপির পক্ষে কথা বলার চেষ্টা করছেন। পাবলিক যে এখনো জামাতকে ছাই দিয়ে ধরছে না, কারণ জামাত সমাজে এই ধারণা দিয়েছে যে তারা ক্ষমতার বাহিরে। ছোট ছোট দল বড় হতে চাইছে, কিন্তু যখন পাবলিক বুঝবে দেশ এখন জামাত চালাচ্ছে, ফলে তারা ক্ষমতায় গেলে দেশ কেমন চালাবে তার ট্রেলার হলো এই শাসনামল। ভাই, জামাত জামাতের শাসনামল, আহ জামাতের কোন আমলে প্রশাসনিক প্রত্যেকটা দলের অনুগত লোক প্রশাসনে আছে,
তাই বলে কি তারা দেশ চালায়? যখন যেই সরকার থাকে সেই সরকারের অনুগতই তারা থাকে। একমাত্র আমলা বিভিন্ন জায়গায় লোক সেট করে যদি দেশ চালানো যেত, তাহলে তো শেখ হাসিনার ফেসিবাদ কায়েম করার প্রশ্নই আসতো না। এগুলা ফালতু আলাপ। মানে উনি ভাবছেন যে মানে উনি একমাত্র বুঝে, আর কেউ কিছুই বুঝে না। এই ধরনের ওনার চোখে যে সবাই বাটপার, আসলে নিজেই যে কত কি সেটা নিজেও হয়তো জানে না। তার এসব গাঁজাখুরি কথাবার্তা এবং যে মানুষের রেসপেক্টলেস কথাবার্তা, এগুলো আসলে বুদ্ধিজীবিতার নামে, জ্ঞানের নামে অজ্ঞানতার সামিল। জুলাই সনদ নিয়ে তিনি একটি কমেন্ট করেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট এগুলো ঠিক না হলে এটার গুরুত্বই কি? প্রথম কথা হলো, জুলাইয়ের জন্য এগুলো দরকার নাই, গণ অভ্যুত্থান ইজ দেয়ার। আর রাষ্ট্রের সংস্কার লাগবে, এটা সবাই চায়। ফলে গণভোট কেন দরকার? লীগের জন্য দরকার, কারণ তারা ছাড়া কেউই তো চায় না যে সংস্কার হোক। আর রাজনৈতিক সমস্যার লিগাল সলিউশন করে অতীত নিজেদের অতীত পাপ আড়াল করতে চেষ্টা করতে পারে শুধু মাত্র খুনিদের পক্ষে লড়া অশিক্ষিত মেধাবী আইনজীবীরা। তিনি এখানে শিশির মনিরকে ইঙ্গিত করেছেন, সেটা বোঝাই যাচ্ছে। আসলে উনি বলতে যাচ্ছেন যে পৃথিবীতে মানে যিনি অভিযুক্ত বা যারা খুনের দায়ে অভিযুক্ত এবং যাদের দণ্ড হয়েছে, তাদের পক্ষে কোনো আইনজীবী কখনোই লড়েনি। কোনো বড় আইনজীবী বা এটা কখনোই আসেনি। এটা একটা বড় বড় দেশ, এখানে যেখানে মানুষের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াইতে পারবে না। সত্য প্রতিষ্ঠা করতে হলে দুই পক্ষেই সমান 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 আইনি যে সুরক্ষা পাওয়ার অধিকার সেটা দিতে হবে। তারপরে এখানে মানে বাংলাদেশে মনে হয় যেন বিচারক বিচারক নাই, আসামি পক্ষের আইনজীবী দরকার হয় না, বা যিনি বাদী পক্ষ সেই বাদী পক্ষের আইনজীবী নাই। তারা এমনি শুধু একমাত্র শিশির মনির একটা পক্ষে গেলে সেখানে তারাই জিতে যাবে, তার ভাবখানা এরকম। আসলে তারাই তার পক্ষে না গেলে সেটাতেই তার সমস্যা, এটাই মনে হচ্ছে। প্রত্যেক আপনার আইনজীবীর যেমন ডাক্তারকে একজন খুনিকে চিকিৎসা দিবে না, অবশ্যই চিকিৎসা দিবে। তদ্রূপ আইনজীবীকেও সেই হিসাবে নিতে হবে যে আইনি সুরক্ষা যতটুকু যে পাও না তাকে ততটুকু দিবে। বিচারক নির্ধারণ করবে যে কে দোষী কে নির্দোষ, এবং সবাই সবার অবস্থান তুলে ধরবে। পৃথিবীতে সব মামলাতেই এটা প্রযোজ্য। এটাকে কেস করে সাধারণ মানুষ কেস করতে পারে, যারা আবেগ অনুভূতি এবং ইত্যাদি বিচার করবেন। কিন্তু রেজাউল করিম রনি ভাইয়ের মতো একজন সুশিক্ষিত মানুষ, তিনি এই ধরনের সস্তা জনপ্রিয়তা লোভে এসব আলাপ নিয়ে আসা আসলে কিসের সামিল আমি নিজেও জানি না। তাকে কি বলে সম্বোধন করে যায় আপনারা বলতে পারেন?